বারাসাতবাসী, সংগ্রামী তারখানার জনগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের নেত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক, মহামাটি মানুষের নেত্রী, উন্নয়নের নেত্রী, উৎপাদনের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, একই সাথে এই সংগ্রামী তারখানাবাসীকে অভিনন্দন জানাতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত 17 বছর নির্বাচনে থেকে বাংলাদেশের বিভিন্ন জনপদে ভার্চুয়াল জগতের মাধ্যমে নেতা কর্মীর সাথে যোগাযোগ করে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি করে, একটি গণ অভ্যুত্থান পরিকল্পিতভাবে করে এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনাকে বিতাড়িত করেছেন। সেই পরিকল্পনাকারী আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে মাধ্যমে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, এই সুন্দর প্রকৃতির এই বৈকালিক পর্বে এই সবুজ প্রকৃতির সহজ সরল সবুজ অবুজ মানুষ, আমার এই তারখানার মানুষ, এই বুজনিয়া গ্রামের মানুষ, এই বারাসাতের মানুষ, আপনাদের সাথে আমাদের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, আপনাদের সাথে আমাদের রয়েছে এলাকাগত একটি মাটির সম্পর্ক। তেরোখাদা, রূপসা, দেখবেন ভিতরে কোনো নদীও নেই, কোনো বিভেদও নেই, কোনো বেড়াও নেই, একই সমতলের দুটি ভূমি, তাই না? তেরোখাদা এবং রূপসা। আমরা এক এবং ঐক্যবদ্ধ ভাবে আমরা অতীতকালেও ছিলাম, এখনো ইনশাল্লাহ থাকবো। আমরা আমাদের এই সমাবেশের নাম দিয়েছি সম্প্রীতির সমাবেশ। ঠিক করলাম? আমরা এই সমাবেশের নাম দিয়েছি সম্প্রীতির সমাবেশ। এটা আমাদের তেরোখাদা, রূপসা, দিঘলিয়া অর্থাৎ নদীর এই পারে 15টি ইউনিয়নের 13তম ইউনিয়ন জনসম্প্রীতি সভা, তাই না? আমাদের এই সম্প্রীতির সভা কিসের সম্প্রীতি? রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, আদর্শগত সম্প্রীতি, তাই না? আমরা এই অঞ্চলে বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, কিন্তু গত 17 বছর এমন একটি মাফিয়া সরকার ক্ষমতায় ছিল যে তাদের নীতি এবং পরিকল্পনার জন্য আমাদের এই গ্রামের মানুষের যে দীর্ঘদিনের ঐক্য ছিল, সেই ঐক্য ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। একজন আর একজনের পরে আক্রমণ করে, একজনের বাড়ির যে আক্রমণ করে, কারো জমির ফসল কেটে নেই, কারো ঘের দখল করে, কারো জমির দখল করে, আবার অন্যায়ভাবে তো একদম নির্বিচারে মামলা দিচ্ছিল, তাই না? ঘটনা ঘটে নাই, তারপরে বিএনপি নেতা কর্মীর নামে মামলা দিয়েছে না? কিন্তু দেখেন, বিএনপিও কিন্তু 2 বার ক্ষমতায় ছিল, তাই না? 91 সালে এবং 2001 সালে। বিএনপি আওয়ামী লীগের উপরে এই ক্ষমতার প্রভাব বলায় কি অত্যাচার, কি কোনো কিছু করেছে বা কোনো আপনার এই যে গায়েবী মামলা এগুলো করেছে? আমরা এবার বলছি, আমাদের নেতা তারেক রহমান বলছে, আমরা নতুন একটা বাংলাদেশ তৈরি করতে চাই। অর্থাৎ অতীতের সমস্ত জঞ্জাল, অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি, অতীতের সমস্ত বিভেদকে আমরা দূরে ঠেলে দিয়ে ঐক্যবদ্ধভাবে তেরোখাদাকে আমরা উন্নয়ন করতে চাই। এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি। সম্প্রীতির কথা বলছি, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। হিন্দু এবং মুসলিম এই 2টা বৃহৎ ধর্মগোষ্ঠী এই রূপসা, তেরোখাদা, দিঘলিয়ায় বসবাস করে, তাই না? হিন্দু এবং মুসলিম, কিছু খ্রিস্টান পরিবারও বসবাস করে, কিছু বৌদ্ধ পরিবারও বসবাস করে।
এই যে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করবে না, সবাই যার যার মতো তার ধর্ম পালন করবে এবং তার মতো রাষ্ট্র থেকে নাগরিক সুবিধা পাবে। ধর্মীয় পরিচয়ে কেউ কখনো রাষ্ট্রীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে না। এটাই বলে বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি। আপনাদের মনে আছে, আপনারা যারা এখানে সিনিয়র সিটিজেন, যারা মুরব্বী নাগরিক, তারা মনে করে দেখুন একবার 1991 সালের কথা, যখন ভারতের বাবরি মসজিদে আপনার একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল না? সেই দাঙ্গার ঢেউ কিন্তু বাংলাদেশেও এসে উপচে পড়েছিল। বাবরি মসজিদ যখন হিন্দু মুসলিম দাঙ্গার ফলে ভাঙ্গা হয়, মনে আছে না 91 সালে? তখন বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন তারা বলুন তো, ওই বাবরি মসজিদের সেই হিন্দু মুসলিম দাঙ্গার ঢেউ কি আমরা এই তেরোখাদা রূপসায় পড়তে দিয়েছি? তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে, বিএনপি ক্ষমতায় ছিল তখন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছি। আপনাদের মনে আছে 2002 সালে যখন গুজরাটে দাঙ্গা হলো, ভারতের গুজরাটে, মনে আছে না? হিন্দু মুসলিম দাঙ্গা হলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে, মনে আছে না? সেই দাঙ্গার ঢেউ যেন বাংলাদেশে এসে না পড়ে, তখন বিএনপি ক্ষমতায় ছিল 2002 সালে। তখনও কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম এখানে একটা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য সৃষ্টি করেছিলাম, যেন কোনো দাঙ্গা বাংলাদেশের সৃষ্টি না হয়। সুতরাং বিএনপি এই সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করে। আপনারা একবার ভেবে দেখুন, 1971 সালের স্বাধীনতার পরে এই 53 বছর যত হিন্দু ভাইদের উপর অত্যাচার, নির্যাতন, জমি দখল, বাড়ি দখল হয়েছে, আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি রানা দাশগুপ্ত তিনি বলেছেন সব আওয়ামী লীগের লোক করেছে। বলেছে না রানা দাশগুপ্ত? আপনার হিন্দু মহাসভার সভাপতি সর্বজনক গোবিন্দ প্রামাণিকও বলেছে যত হিন্দু মন্দির গত 17 বছরে ভাঙ্গা হয়েছে সব ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্তৃক পরিকল্পিতভাবে অন্যকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই সমস্ত ঘটনা ঘটেছে, হিন্দু মহাসভার সভাপতি গোবিন্দ প্রামাণিকও বলেছে। একমাত্র দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের যে আদর্শ সমস্ত সম্প্রদায়ের মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, সেই দল হলো বিএনপি। এজন্য আমরা বলছি, এরা নাম দিয়েছি সম্প্রীতির সমাবেশ। আজকে দেখেন, গত 17 বছরে যে ফ্যাসিবাদ, যে মাফিয়া, এই সরকার যখন 2008 সালে অন্যায়ভাবে ভোট চুরি করে, ভোট জালিয়াতি করে, ভোটকে বিভিন্নভাবে রিগিং করে 2008 সালে ক্ষমতা এসেছিল, মনে আছে না? বিএনপিকে এই অঞ্চলে 10 থেকে 11,000 ভোটে পরাজিত করেছিল। কত ফ্রেববাজি করে, কত জালিয়াতি করে আমরা জানি না সবাই? সুষ্ঠু নির্বাচনে তো ধানের শীষ জিতত, সেই নির্বাচনও কারচুপি করে, সারা বাংলাদেশে কারচুপি করে একটা নীল নকশার নির্বাচনের মাধ্যমে যে ফ্যাসিবাদের তৈরি হয়েছিল, 17 বছর ছিল সেই ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদ আমরা বলেছি এটা মাফিয়া সরকার, এরা ফ্যাসিস্ট সরকার, এরা মাফিয়া সরকার, অর্থাৎ ফ্যাসিস্টের উপরের এক ধাপ। এই মাফিয়া সরকারকে আমরা 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমার নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, আর অনেক নির্যাতন শিকার হয়েছে, গায়েবী মামলা হয়েছে, বাড়িঘরে থাকতে পারেনি। সবকিছু চ্যালেঞ্জকে মোকাবেলা করে এই ফ্যাসিস্ট পালিয়ে গেছে না? বিতাড়িত হয়েছে এই ফ্যাসিস্ট, এই মাফিয়া। এত অন্যায় করেছে মানুষের প্রতি যে মুখ দেখানোর মতো অবস্থা নেই বলে তিনি আজকে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। আজ পর্যন্ত বাংলাদেশের কোন নেতা নেত্রী জনগণের ভয়ে পালিয়ে যায় এই প্রথম আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তিনি শুধু আওয়ামী লীগকে ধ্বংস করলেন না, বাংলাদেশকে ধ্বংস করে, রাজনীতিবিদদের ইমেজ ধ্বংস করে এই পলাতক সেই পলাতক হাসিনা আবারও ডাইনির মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আবারও ডাইনির মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ
আমরা যে রক্ত শ্রম ঘাম দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছি ডক্টর ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের মধ্যেও কিন্তু এই ডাইনির ভূত চেপে বসেছে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন জগতে এই ডাইনি হাসিনার ভূত প্রেতাত্মারা কিন্তু সবাই লুকিয়ে এবং ঘাপটি মেরে বসে আছে। আমরা ঢাকার রাজপথে বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন ওই ডাইনি হাসিনার, ওই মাফিয়া হাসিনার চক্রান্তের ফলে আপনার বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, কখনো মোটর বাইক শ্রমিক, কখনো ছাত্ররা, কখনো অছাত্ররা, সব দাবি দেওয়া নিয়ে পেশ হয়েছে ঢাকা শহরের বিভিন্ন রাজপথে। আপনারা দেখছেন না, প্রত্যেক দিন কেউ না কেউ আপনার রাজপথে দাঁড়িয়ে পড়ছে যে এই সরকারের কাছে তারা অমুক চায়। ডাইনি হাসিনা 15 বছর তাদেরকে বঞ্চিত করেছে, সেই বঞ্চনার ফসল নাকি তারা এখন এই সরকারের কাছ থেকে নিতে চায়। ডাইনি কি পরিমাণ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো, আমরা এই ডক্টর ইউনূস সরকারকে বলছি, আপনার পারফরমেন্সের দুর্বলতা রয়েছে, আপনি সরকার পরিচালনা করতে পারছেন না। মানুষের নিত্য পণ্যের দাম এমন উপরে উঠিয়েছেন যে মানুষ আপনার থেকে সমর্থন হারিয়ে নিচ্ছে, অথচ সবচেয়ে বেশি সমর্থন নিয়ে আপনার সরকার গঠিত হয়েছিল। সমস্ত রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে। আপনি আইন শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা আপনি ঠিক মতো করতে পারেন। আপনি একটা নিউট্রাল সরকার, আমরা তো বললাম আপনি সরকার চালাতে দুর্বলতা প্রকাশ করেছেন। কেমন এত দাবি দেওয়া কেন হয়? আপনারা তো জানেন যে 8ই আগস্টে যখন সরকার গঠিত হয়, তারপরে কিছু ছাত্র সচিবালয়ে ঢুকে গিয়ে বলল যে আমরা অটো পাস চাই। মনে আছে সবার? অটো পাস চাই। আরে পরীক্ষা না দিয়ে বলে পাশ করতে চাই। এটা কি 71-72 সালের সেই অবস্থা যে আপনি পরীক্ষা না দিয়ে পাশ করবেন? সরকার সেখানে আত্মসমর্পণ করলো। এটা কি সরকার ঠিক হয়েছে? বাসর ঘরে যদি বেড়ালটা মারতে পারতো তাহলে আজকে রাস্তায় এই সমস্ত আপনার প্রতিবাদী মিছিল, এই সমস্ত দাবি দেওয়ার মিছিল হতো না। আপনারা এই অবৈধ, এই অন্যায় দাবির কাছে মাথা নত করে অটো পাস সিস্টেম করে আমাদের ছেলেগুলোদের, আমাদের ছাত্রবাদের জীবন নষ্ট করলেন, রাজনীতি নষ্ট করলেন, লেখাপড়া নষ্ট করলেন আপনার গতিতে টিকে থাকার জন্য। এই অদূরদর্শিতার জন্য তো আজকে একের পরে এক আপনার বিরুদ্ধে দাবি দেওয়া শুরু হয়েছে। যে আপনি প্রথম যে ছেড়ে দিলেন, আপনি নির্বাচনের আপনার মেয়াদ কতদিন তাও তো আপনি স্পষ্ট করে বলছেন না। এর আগে 91 সালে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে না? 96 সালে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে না? 2001 সালে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে না? একমাত্র ব্যতিক্রম 2008 সালের নির্বাচন, যেই নির্বাচনের মেয়াদ ঘোষণা করেছিল 2 বছর নাকি সেই তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মমিনুদ্দিনের অভিশপ্ত সরকার থাকবে। আমরা বিএনপি তখন অনেক প্রতিবাদ করেছিলাম, এই বিষয়ে আমি বলবো। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সরকার, তিনি তার মেয়াদকে এখনো তিনি পরিষ্কার করে মানুষকে বলছেন না কি তার মনে আছে। তিনি পরিষ্কার করে তার সরকারের মেয়াদ তিনি বলছেন না। তিনি বিভিন্নভাবে নির্বাচনকে বিলম্বিত করতে চান। আমরা সংগ্রাম করেছিলাম, রক্ত দিয়েছিলাম 17 বছর। কি জন্য? দেশে বৈষম্য ছিল, তাই না? বৈষম্য বিরোধী আন্দোলনও নাম দিয়েছিলাম আমরা। বৈষম্য ছিল কেন? কারণ গণতন্ত্র ছিল না। গণতন্ত্র না থাকলেই তো বৈষম্য থাকে, গণতন্ত্র থাকলে তার বৈষম্য থাকে না। আমরা তাই নামও দিয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল সুর ছিল বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং রাজনৈতিক সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া। অথচ তিনি আমাদের অভ্যুত্থানের মূল স্পিরিটটাকে তিনি ভঙ্গ করে, মূল স্পিরিটটাকে বিচ্যুত হয়ে তিনি একটা দীর্ঘ সূত্রিতার আয়োজন করেছেন। তিনি একটা নিরপেক্ষ সরকার, অথচ তিনি বলছেন যে ছাত্রদেরকে বলছেন আপনারা রাজনৈতিক দল গঠন করুন। তাহলে ইউনূস সরকার তার নিরপেক্ষতা হারালো না? এই অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রটা, বৈশিষ্ট্যটা কি? নিরপেক্ষ থাকবে। তিনি কিভাবে একটা রাজনৈতিক দলকে বলেন যে আপনি রাজনৈতিক সংগঠন তৈরি করুন? তাহলে সেই সরকারের কি নিরপেক্ষতা থাকে?
সরকারের যদি নিরপেক্ষতা না থাকে তাহলে কি আপনি আগামী নির্বাচন পরিচালনা করার মতো ক্ষমতা রাখেন বা যোগ্যতা রাখেন বা বৈধতা রাখেন? ডক্টর ইউনূস সরকার, আপনি একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, আপনার প্রতি যদি এই দোষ আরোপ করা হয়, যৌক্তিক দোষ, যা আপনি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি বায়াসড হয়ে যাচ্ছেন, নিরপেক্ষতা হারাচ্ছেন, তাহলে কি বুঝুন, আপনি যদি নির্বাচন পরিচালনা করতে না পারেন, জনগণ যদি বলে আপনি নিরপেক্ষ নন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎকে একবার চিন্তা করে দেখেছেন? সুতরাং আমরা এই বুঝদিয়ার জনসভা থেকে বলতে চাই, কার হাতের পুতুল আপনি হয়েছেন? নিশ্চয়ই গণতন্ত্রের হাতে আপনাকে বন্দী থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, বাংলাদেশের মানুষের সপক্ষে আপনাকে থাকতে হবে। আপনি উপদেষ্টা পরিষদের কেউ কেউ বলছে যে আমরা পদত্যাগ করে, ছাত্র ভাইরা যারা বলছে যে পদত্যাগ করে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করব। অবশ্যই বিএনপি সমস্ত নতুন রাজনৈতিক দলকে সমর্থন করে, অভিনন্দন জানায়। কারণ আমাদের দল বিএনপি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে বিধায় আজকে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য ধর্মীয় সংগঠন বলেন, বামপন্থী সংগঠন বলেন, যত রাজনৈতিক দল আছে সব তো বাকশালের কাছে বন্দী ছিল, তাই না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল বলে আজকে এই শত মত, শত ফুল ফুটে উঠেছে এত রাজনৈতিক দল। সুতরাং আবারও যদি কোনো রাজনৈতিক দল আসে, অন্তত বিএনপি তাকে সমর্থন, কংগ্রাচুলেট, অভিনন্দন জানাই যে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন নেতৃত্বকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু প্রশ্ন উঠেছে, জনগণের ভিতর থেকে প্রশ্ন উঠেছে, বিভিন্ন পত্রিকায় কথা হচ্ছে, বিভিন্ন টেলিভিশন মাধ্যমে বলা হচ্ছে যে এটা কি কিংস পার্টি? কিংস পার্টি মানে কি বুঝছেন? রাজার অধীনে যে দল নির্মিত হয়। ডক্টর ইউনূস হলো রাজা, তার সমস্ত পারিষদ বর্গ যেই দল গঠন করে তাকে বলে কিংস পার্টি, রাজার অনুগ্রহে যে দল তৈরি হয়। এখন এই পারিষদ বর্গ যদি বলে যে আমরা রাজার সাথে থাকবো না, আমরা পদত্যাগ করব, তাহলে কি তাদের নিরপেক্ষতা থাকলো? কারণ এতদিন তো আপনি সরকারে ছিলেন, সরকারের থেকে আপনার একটা সম্পৃক্ততা হয়েছে, আপনার একটা যোগাযোগ প্রভাব প্রতিপত্তি সরকারের সাথে হয়েছে। আগামী নির্বাচনের আগে আপনি সরকার থেকে পদত্যাগ করে নিজেকে নিরপেক্ষ বললে এটা কি জনগণ মেনে নেবে? এটা কি জনগণ মেনে নেবে? তাহলে আমরা রাজনৈতিক দলকে স্বাগত জানাই, কিন্তু ওই রাজনৈতিক দল সরকারের থেকে যদি ক্ষমতা নির্বাচন করে তাহলে কি নির্বাচন নিরপেক্ষ হবে? আমি সরকার, আবার আমার দল নির্বাচন করছে, তাহলে কি নিরপেক্ষতা থাকে? আমরা তো তত্ত্বাবধায়ক সরকার বিল ব্যবস্থা করেছিলাম রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, লড়াই দিয়ে, সংগ্রাম করে একটি নিরপেক্ষ সরকারের জন্য। সেই নিরপেক্ষ সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের কথা একবার চিন্তা করে দেখুন, অন্যান্য রাজনৈতিক দলের কথা একবার চিন্তা করে দেখুন। আমরা সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই, রাজনৈতিক অভিজ্ঞতায় বিএনপি অনেকের থেকে সমৃদ্ধ। গত 47 বছর আমাদের জন্ম, তাই না? বিএনপি 78 সালে জন্ম হলে 47 না, 47 বছর ধরে আমরা রাজনীতি করি। তার মধ্যে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি 9 বছর, 96 থেকে 2001 হাসিনা বিরোধী আন্দোলন করেছি 6 বছর, আর এবার করলাম 17 বছর। 32 বছর শুধু রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করেছি, বাদ বাকি সময় আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। এরকম আন্দোলন সংগ্রামী দল, এরকম রাজনৈতিক অভিজ্ঞ দল রাষ্ট্র পরিচালনা এবং আন্দোলন সংগ্রামে আপনি আর দ্বিতীয়টি আর দেখাতে পারবেন না। তবে এটা ঠিক, বিএনপি লগি বৈঠা রাজনীতি করে না, বিএনপি মানুষ পাড়ার রাজনীতি করে না। বিএনপি গণতান্ত্রিক ভাবে রাজপথে তাদের উচ্চকিত স্লোগানের মাধ্যমে, উচ্চকিত প্রতিবাদের মাধ্যমে যে কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কখনো আপোষ করিনি। অন্যান্য রাজনৈতিক দল দেখুন, আমরা 1982 সালে যখন বিএনপির কাছ থেকে সামরিক সরকার বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে গেল, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা সবাই জানেন,
82 সালে যখন বিএনপির কাছ থেকে বন্দুকের নল ঠেকিয়ে আব্দুল সাত্তারের কাছ থেকে ক্ষমতায় নিয়ে গেল, তারপর থেকে সেই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বিএনপি একাধারে আন্দোলন করছে। অন্যান্য সমস্ত রাজনৈতিক দল 86 সালে এই এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল না? মনে আছে? অতএব স্বৈরাচারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন। 86 সালে কারা কারা এরশাদের নির্বাচনে গিয়েছিল আপনারা সবাই জানেন না? যখন 96 সাল 1996 যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে জনতার কাতারে চলে আসলো, তখন কারা কারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল অন্যায়ভাবে, অবৈধভাবে আপনারা সবাই জানেন না? 96 সালে বিএনপি একাই নির্বাচন করে 196টা সিট পেয়েছিল, 116টা সিট পেয়েছিলাম না? অতএব 116টা। সুতরাং স্বৈরাচার, রাজাকার, হাইজাকার বিভিন্ন সময়ে ঐক্যবদ্ধ হয়েছে গণতন্ত্রের বিপক্ষে, যে তাই না? 2008 সাল সবার মনে আছে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের নেতৃত্বে বিএনপি নির্বাচন করতে প্রস্তুত ছিল না, বিএনপি প্রত্যাখ্যান করেছে সেই নির্বাচনকে। কিন্তু আমাদের সহযোগী অনেক দল গণতন্ত্রের কথা বলে বলে নির্বাচনে অংশগ্রহণ করে 2008 সালে, এই ইতিহাসটা সবাই জানবেন যদি কেউ রাজনৈতিক বিশ্লেষণ করেন, যে 2008 সালের নির্বাচন ফখরুদ্দিন মঈনুদ্দিনের আন্ডারে যে নির্বাচনটা হয়েছিল, বিএনপি সে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বিএনপি নির্বাচন গিয়েছিল কোন কোন ইন্ধনে, কোন কোন প্ররোচনায় এবং কোন কোন স্বার্থে? গণতন্ত্র রক্ষার সাথে। কারণ বিএনপির সাথে সমস্ত রাজনৈতিক দল ফখরুদ্দিন মঈনুদ্দিনের কাছে নমো নমো করতে লাগলো, তাই না? বিএনপি তখন বাধ্য হয়ে নির্বাচনে গেল। সেই নির্বাচনে যায় বাংলাদেশে কত বছর ব্যাপী এক ফ্যাসিবাদের আমরা জন্ম দিয়েছিলাম, 17 বছর ব্যাপী, তাই না? 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচনে যদি আমরা প্রত্যাখ্যানকে করেছিল বিএনপি, তাহলে কি যদি এই সিদ্ধান্তে আমরা থাকতাম, তাহলে কি 17 বছরের এই হাসিনা জন্ম নিত? অতএব ওই সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা বলছি যে আপনারা 2008 সালে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করেছেন, আবার 2024 সালে বিভ্রান্ত করতে চাচ্ছেন। কারণ নির্বাচনকে যত বিলম্বিত করবেন, নির্বাচন প্রক্রিয়াকে যত বাধাগ্রস্ত করবেন, নির্বাচনের মুখোমুখি যত কিছু দাঁড় করিয়ে দিবেন, তত বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের এই অভ্যুত্থান কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। বাংলাদেশের মানুষের সামনে এখন একটি রাজনৈতিক শূন্যতা চলছে। একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে, তাদের দায়িত্ব নির্বাচন দিবে। তিনি বলছেন তিনি রাষ্ট্র মেরামত করবেন, রাষ্ট্র সংস্কার করবেন। এই ম্যান্ডেট আপনি কোথায় পেলেন? রাষ্ট্র মেরামত করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, এটা করতে কতদিন লাগবে সেটা বলুন, কতদিন লাগবে? এই জন্য বিএনপি বলছে জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, যে আপনাদের সরকারের, ইউনূস সরকারের যে সংস্কার কমিশনগুলো আছে, তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন, আমরা বিএনপিরা এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে যে 31 দফা সংস্কার দিয়েছি, এই 2 সংস্কার প্রস্তাব দিয়ে অনতিবিলম্বে আপনার রাজনৈতিক সরকারের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুন, কালক্ষেপণ করবেন না। তাহলে এরকম আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতেই থাকবে, ডাইনি হাসিনা ষড়যন্ত্র করতেই থাকবে, কারণ তার প্রেতাত্মারা এখনো এই প্রশাসনে রয়েছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে তিনি বসে থেকে সেই রাষ্ট্রও কিন্তু আমাদের এই পরিবর্তনকে কখনো সহ্য করেনি, কারণ তার হাতের পুতুল ফসকে বেরিয়ে গেছে, তাই না? সুতরাং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূস সরকার সংলাপের মাধ্যমে কোন কোন জায়গা সংস্কার করলে একটি সঠিক নির্বাচন উপহার দিতে পারবেন, সেই সব সংস্কারে আপনি ঐক্যবদ্ধ হন। আমাদের নির্বাচন কমিশন তো বলেছে যে তারা প্রস্তুত রয়েছে নির্বাচন করতে, বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, তারা ভোটার লিস্ট হাল লাগান সমস্ত ইউনিয়নে। আমাদের এই বারাসাত ইউনিয়নে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এইভাবে ভোটার লিস্ট হাল লাগাচ্ছে, সবাই 15 দিন লাগবে না, 1 মাস লাগবে। তারপরে আপনার কি কাজ? তারপরে আপনি তো, আমি বললাম, তারপর দুর্বলতা রয়েছে, আপনি দেশটাতে পাচ্ছেন না, জনগণ নাবিশ্বাস, দ্রব্যমূল্যের উর্ধ্বশ্বাসে যেভাবে ছুটছেন, আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারছেন না। আপনার একটা সিদ্ধান্ত আজকে দেন তো, কালকে পরিবর্তন করেন, বিভিন্নভাবে আপনার সিদ্ধান্ত
আপনার প্রতিপালিত হয় না। সুতরাং রাজনৈতিক যে শূন্যতা চলছে, এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র করে বাংলাদেশকে আমরা কখনো কোনো করদ-রাজ্যে পরিণত হতে দেব না। সুতরাং অবিলম্বে আপনি নির্বাচনের ব্যবস্থা করুন। কোন কোন জায়গা সংস্কার প্রয়োজন আপনার, সেটা আপনি করুন। আর যে আপনি সংস্কার করেন, এটা অনুমোদন দেবে কে? সংবিধানটা বোঝেন। আজকে আপনি যত গাল গল্প, যত সংস্কার প্রস্তাব, অনেক বুদ্ধিজীবীরা নাকে নস্যি নিয়ে সমানে সংস্কার প্রস্তাব দিচ্ছে। এই সংস্কার প্রস্তাব অনুমোদন লাগবে, বাস্তবায়ন করতে হবে, তাই না? অনুমোদন দেই সংবিধান অনুযায়ী আপনার নির্বাচিত সরকার, নির্বাচিত সরকারের সংসদ সদস্যরা, জনগণের প্রতিনিধিরা। জনগণের প্রতিনিধি ঠিক না করে, নির্বাচিত না করে আপনি প্রস্তাব দিচ্ছেন, ওই প্রস্তাব যদি নির্বাচিত প্রতিনিধিরা না মানে, নিউজ সরকার কিন্তু বলেছে যে তার সংস্কার প্রস্তাব যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনের দিকে এগিয়ে যাবে। তা আপনি তো দেখছেন, আমরা বলছি যে কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, তারপরে কেন সময় ক্ষমন করে এরকম পণ্ডশ্রম করছেন আপনি যে সংস্কার প্রস্তাব দিচ্ছেন। এগুলোকে অনুমোদন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দরকার। আর এই সংস্কার যদি আপনি প্রস্তাব দেন, বাস্তবায়ন করবে কি এই ফ্যাসিবাদের যে সমস্ত দোসররা প্রশাসনে বলেন, পুলিশে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন রয়েছে, তারা বাস্তবায়ন করবে? তারা তো আপনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। দেখছেন না যে প্রশাসন সংস্কার কমিটি একটা করলো আব্দুল মহিদ চৌধুরীর নেতৃত্বে, তিনি একটা সংস্কার প্রস্তাব দিল, প্রশাসনের সব আওয়ামী দালালগুলো দাঁড়িয়ে গেল যে না, আমরা এটা মানি না, আমরা মহিদ সাহেবের পদত্যাগ চাই। আমি তখন টেলিভিশনে বলেছিলাম, কবে বলে বসবে? ইউনূসের পদত্যাগ চাই। সুতরাং ডক্টর ইউনূস সরকার, আমরা এই 13 খাতা থেকে আপনাকে বলতে চাই, আমরা আপনাকে সংকেত পাঠাতে চাই, যে ষড়যন্ত্র দিয়ে আপনি বসবাস করছেন, যে শস্য দিয়ে আপনি ভূত তাড়াতে চেষ্টা করছেন, সেই ভূত কিন্তু আপনার চারিপাশে ঘিরে ধরেছে। সুতরাং জনগণের ভাষা বুঝুন, জনগণ যে নির্বাচন চায়, সেই নির্বাচনের দিকে আপনাকে হাঁটতে হবে। যে সমস্ত রাজনৈতিক দল বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন, এই সমস্ত রাজনৈতিক দলকে অতীত ইতিহাসটা তাদের দেখতে হবে যে কত বড় রাজনৈতিক ভুল করে বাংলাদেশকে আজকে বিধ্বস্ত তারা করেছিল। তাদের ফাঁদা পাতে কখনো জনগণের পা দেওয়া উচিত হবে না, কারণ বিএনপি সব সময় আপনার গণতন্ত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষের শক্তি এবং জনগণের শক্তি। আপনি দেখুন না, বিএনপি আজ পর্যন্ত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, সবসময় ভোটে জিতে ক্ষমতায় আসছে। বিএনপি আমরা ঘোষণা করছি এই জনসভা থেকে, আমরা 13 খাতাকে শান্তির জনপদ হিসাবে ঘোষণা করছি। এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজির কোনো স্থান নেই। মনে রাখবেন, যিনি চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি করে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। বিএনপি সেই সমস্ত নেতা কর্মীকে কখনো স্বীকার করে না। প্রশাসনের যারা এখানে আছেন, গোয়েন্দা সংস্থার যারা এখানে আছেন, বিভিন্ন লোকজন যারা এখানে আছেন, বিএনপি তথ্যহীন কণ্ঠে বলছে চাঁদাবাজ, সন্ত্রাসবাদ সে যে দলেরই হোক, সে বিএনপির হোক, জামাতের হোক, আর নাগরিক কমিটির হোক, আর যে দলেরই হোক, তাদেরকে আইনের আওতায় নেবেন। বিএনপি এজন্য আপনাকে সমর্থন দেবে। বিএনপি পায়ে 13 খাতায় একটা নতুন রাজনীতির সূচনা করতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এখানে রাজনীতি করতে চাই। সুতরাং প্রশাসনের যারা বলেন আছেন, আপনাদের বিরুদ্ধেও অনেক কথা জনগণ কিন্তু বলে। আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষে থেকে প্রশাসন যেন সুচারুভাবে চালাতে পারেন, সেই কথা কিন্তু আমরা জনগণকেও বলি। যদি জনগণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু জনগণ কাউকে ছেড়ে কথা কবে না। কারণ আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং সুশাসনের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছে রাজনীতির গুণগত পরিবর্তন এবং প্রশাসনকে আমরা সর্বসম্মতক্রমে সাহায্য করছি একটি শান্তির জনপদ 13 খাতা গড়ে তুলবার জন্য। কোন বিএনপি নেতা কর্মীর প্রতি আমার আরেকটি আবেদন থাকবে, কোন সালিশ বিচার, কোন মামলা মকদ্দমার ব্যাপারে থানা, ভূমি অফিস বা ইউনো অফিসে যাওয়া যাবে না। আপনাদের বিএনপি অফিস আছে, সেখানে বসে আপনারা আলোচনা করবেন। এই সমস্ত সালিশ বিচার
যা কিছু আছে এগুলো প্রশাসন করবে। বিএনপির দায়িত্ব রাজনীতি করে জনসম্পৃক্ততা বাড়ানো, জনগণের পাশে পাশে থাকা, জনগণকে সাহায্য করা। যে সমস্ত নেতাকর্মী থানা, ভূমি অফিস, বিভিন্ন জায়গা যান, প্রশাসনকে আমি বলছি তারা জামাত ইসলামী করুন, আর বিএনপি করুন, আর আওয়ামী লীগ করুন, আর আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আর ওই নাগরিক ঐক্য কমিটি বলুন, যে কোনো রাজনৈতিক দলকে আপনারা কোনো প্রতি বায়াসড হবেন না, পক্ষপাত দুষ্ট হবেন না। বিএনপি চায় জাস্টিস, বিএনপি চায় ন্যায় বিচার, ন্যায় বিচারের মাধ্যমে বিএনপি এই ঘোষণা করে দিয়ে যাচ্ছে আগামী দিনে ন্যায়ভিত্তিক সমাজ গড়বার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে সবার সাথে রয়েছে। সুতরাং অতীতের সমস্ত জ্বালা যন্ত্রণা, দুঃখ, ভেদাভেদ সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ এই তারকাটা গড়ে তুলতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং ধন্যবাদ তেরখাদা জেলা উপজেলা বিএনপি, বারাসাত ইউনিয়ন বিএনপিকে সফল একটি জনসভা করবার জন্য।